আজকের গল্পটা শুরু হয় ১৯৭৯ সালের দিকে, যেখানে দেখা যায় কার্ল নামের একটা লোক কিছু কাঠের গুঁড়ি নিয়ে শহরের দিকে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় হঠাৎ করে তার সামনে থাকা গাড়িটা আচমকাই শূন্যে ভাসতে শুরু করে আর আস্তে আস্তে আকাশের দিকে উঠতে শুরু করে। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই গাড়িটা উপর থেকে নিচে এসে পড়ে যায়। এই পুরো ঘটনাতে কার্ল অবাক হয়ে তার গাড়ি থেকে নেমে এসে সেই গাড়িটা চেক করতে শুরু করে। আর ঠিক তখনই তার মাথার উপরে একটা ইউএফও ঘুরতে শুরু করে। এটা দেখে কার্ল প্রচন্ড ভয় পেয়ে যায়। ওইটার হাত থেকে বাঁচার জন্য জঙ্গলের দিকে দৌড় দিতে শুরু করে, কিন্তু তার আর শেষ রক্ষা হয় না। ইউএফও তাকে ধরে নেয় আর একটা নীল রঙের আলো তার দিকে ফেলে। এরপর আমরা বর্তমান সময়টাতে ফিরে আসি। এখানে আমরা দেখতে পাই আইজাক নামের একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার তার স্পেস এজেন্সির দিকে যাচ্ছে। ওখানে গিয়ে সে তার নিজের প্রজেক্টের উপরে কাজ করতে শুরু করে দেয়। আসলে সে বেশ কয়েকদিন ধরে মহাকাশে কিছু একটা খুঁজে চলেছে। সে সেটা খোঁজার জন্য একটা সিগন্যাল আগে থেকেই পাঠিয়ে রেখেছে আর আজ সেখান থেকে সে একটা সিগন্যাল ব্যাকও পেয়েছে। দ্রুত আইজাক সেই লোকেশনটাকে নোট করে ফেলে। তারপর সে তার কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে মহাকাশে ওই জিনিসটার কাছে আবারও একটা সিগন্যাল পাঠায়, কিন্তু তখন আর সে ওই জিনিসটা থেকে কোনো সিগন্যাল ব্যাক পায় না। এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারি, আইজাক তার কাজ নিয়ে খুব গবেষণা করে আর প্রায় খুব ডিপ্রেশনে চলে যায়। আর এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য সে একজন থেরাপিস্টের কাছ থেকে ট্রিটমেন্ট নেয়। আজকে সে আবারও সেই থেরাপিস্টের কাছে গিয়েছে। সেই থেরাপিস্ট তাকে একটা পরামর্শ দেয়। সে তাকে বলে, তুমি সারাদিন যা যা কাজ করো সেগুলো তুমি একটা ভিডিও রেকর্ডারের মাধ্যমে ভিডিও করে রাখবে। আইজাক থেরাপিস্টের সাথে কথাবার্তা শেষ করে তার বাসায় ফিরে আসে আর সারাদিনে সে যা যা করেছে তার একটা ভিডিও বানিয়ে ফেলে। এরকম ভাবে একদিন আইজাক তার শহরের একটা পাহাড়ের উপর থেকে ভিডিও বানাচ্ছিল। ঠিক তখনই তার সামনে আকাশের উপর থেকে একটা আগুনের দলার মতো কিছু একটা পাহাড়ের মাটিতে আশ্রয় পড়ে। পুরো শহরের মানুষজন এই দৃশ্যটা দেখতে পায় আর এই ঘটনাটা যখন গভর্নমেন্ট জানতে পারে তখনই তারা কিছু সোলজারকে সেখানে পাঠিয়ে দেয়, যেন তারা সেই অদ্ভুত জিনিসটার ব্যাপারে খোঁজ খবর নিয়ে আসতে পারে। অন্যদিকে আইজাকও এই জিনিসটার ব্যাপারে জানতে চায়, কিন্তু কেন জানি তার মন সায় দেয় না। তার বারবার সবকিছু কেমন একটা অদ্ভুত লাগতে থাকে। এজন্য সে সেখান থেকে দূরে একটু জঙ্গলের ভেতরে চলে যায় আর সেখানে গিয়ে সে একটা ইউএফও কে দেখতে পায় আর অবাক হয়ে তার ভিডিও ক্যামেরাটা দিয়ে সেটা ভিডিও করতে শুরু করে। কিন্তু মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই সেটা চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। তখনই আমরা আইজাকের পেছনে একটা অদ্ভুত ধরনের এলিয়েনকে দেখতে পাই। এরপর সে পেছনের দিকে ঘুরে তাকালে এলিয়েনটাকে দেখতে পেয়ে প্রচন্ড অবাক হয়ে যায়। সে খুব ভয় পেয়ে যায়, কিন্তু তবুও সে তার ভিডিও ক্যামেরাটা বের করে সবকিছু রেকর্ড করতে থাকে। আর তখনই এলিয়েনটা সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেয়। এটা দেখে আইজাক আর ভয় না পেয়ে এলিয়েনটার পিছু পিছু দৌড়াতে শুরু করে। এরপর আমরা ৩ দিন পরের দৃশ্যে দেখতে পাই আমরা আইজাককে আবারও সেই পাহাড়ের উপরে দেখি। আসলে আইজাক ৩ দিন ওই পাহাড়ে অজ্ঞান অবস্থায় পড়েছিল। যখনই তার জ্ঞান ফিরে আসে তখনই সে তার ক্যামেরাটা নিয়ে ভিডিও ফুটেজগুলো চেক করতে বসে যায়। সে ভিডিওগুলোতে এলিয়েনটার কিছু দৃশ্য দেখতে পায়। সেই সাথে সে এটাও দেখতে পায় সে যখন অজ্ঞান হয়ে গিয়েছিল তখন সে শূন্যে ভাসছিল। এরপর সে নিজের হাতে কিছু কাটা চিহ্ন দেখতে পায়। আসলে এলিয়েনরা তাদের শক্তি দিয়ে আইজাককে শূন্যে ভাসিয়ে আবার উপর থেকে নিচে ফেলে দিয়েছিল আর এই কারণে তার আঘাত লাগে, তাই সে ৩ দিন অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। এরপর আইজাক তার নিজের বাসায় ফিরে আসে, কিন্তু বাসায় ফেরার পর থেকে সে নিজের ভেতরে একটা অদ্ভুত ধরনের শক্তি লক্ষ্য করে। সে নিজের ফোকাসের মাধ্যমে একটা বড় টিভিকে মুহূর্তের মধ্যে অদৃশ্য করে দিতে পারে। আবার কিছুক্ষণের মধ্যে সে টিভিটা নিজে থেকে সেই জায়গায় চলে আসে। এভাবে সে আবারও শক্তির মাধ্যমে নিজের ক্যামেরাটাকে গায়েব করে ফেলে, আবার ফিরিয়েও নিয়ে আসে। এরপর আইজাক নিজের হাতের চিকিৎসা করানোর জন্য ডাক্তারের কাছে যায়। ডাক্তার তার হাত চেক করতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। ডাক্তার তার হাতের ভিতরে একটা ফ্র্যাকচার দেখতে পায়, কিন্তু সেই ফ্র্যাকচারগুলো অন্যান্য ফ্র্যাকচার থেকে একদম আলাদা। আসলে যখন কোথাও কোনো ফ্র্যাকচার হয় তখন সেখানকার হাড় জিগজাগ ভাবে ভেঙে যায়, কিন্তু আইজাকের হাতের হাড় সোজাভাবে ভেঙে গেছে আর হাত ভেঙে যাওয়ার পরেও তার হাত একদম সাধারণ হাতের মতোই কাজ করছে। এরপর আইজাক তার স্পেস এজেন্সিতে যায় আর তার বন্ধুকে কিছু এক্সপেরিমেন্টের সাহায্যে বোঝাতে চায় তার ভেতরে একটা অদ্ভুত শক্তি চলে এসেছে। সে তার পাশে পড়ে থাকা একটা গ্লাসকে নিজের শক্তির মাধ্যমে অযোগ্য করে দেওয়ার চেষ্টা করে আর মুহূর্তের মধ্যে সে সেটা অদৃশ্য করেও দিতে পারে।
কিন্তু অবাক করা বিষয় হলো তার বন্ধুটি সেই অদৃশ্য হয়ে যাওয়া গ্লাসটাকে খুব ভালোভাবে দেখতে পারে। এরপর সে তার বন্ধুকে এলিয়েনের সেই ভিডিওটা দেখায়, কিন্তু তার বন্ধু তার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। এজন্য আইজাক আবারও তার বাড়িতে ফিরে আসে আর ওই ভিডিওটাকে ইন্টারনেটে ছেড়ে দেয়। আর খুব অল্প সময়ের মধ্যেই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়ে যায়। এরপর একজন নিউজ রিপোর্টার আইজাকের লাইভ ইন্টারভিউ নেওয়ার জন্য প্রস্তাব দেয়। আইজাকও তাতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ইন্টারভিউ রিপোর্টার জিজ্ঞাসা করে সেদিন আসলে ঠিক কি ঘটেছিল। তার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আইজাক সেদিনের সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলে। তখন রিপোর্টার তাকে জিজ্ঞাসা করে, কিন্তু আমার প্রশ্ন হলো তুমি সেদিন সেখানে কেন ঘুরে বেড়াচ্ছিলে? এদিকে আইজাক আগে থেকে ডিপ্রেশনে ভুগছিল, তাই সে এই ধরনের প্রশ্নে বেশ ঘাবড়ে যায়। সে কোনো উত্তর দিতে পারে না। রিপোর্টার সেই সুযোগে তাকে আরো অনেক প্রশ্ন করতে থাকে। রিপোর্টার তাকে বলে, তুমি তো নিজে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, তুমি এই ভিডিওটা একা একা বানাওনি তো? তখন আইজাক তাকে উত্তর দেয়, না, আমি এটা বানাইনি, এই সবকিছু আমার সঙ্গে ঘটেছে আর আমি সব সত্য কথা বলছি। এরপর ইন্টারভিউটা শেষ হয়ে যায়। কিন্তু এই ইন্টারভিউয়ের পর থেকে লোকজনদের মনে কিছু সন্দেহ জাগে আইজাককে নিয়ে। লোকজন ভাবতে শুরু করে আইজাক নিজে ফেমাস হওয়ার জন্য এই ধরনের ভিডিও হয়তো নিজেই বানিয়েছে। আর এটা ভেবে মিডিয়ার লোকেরা আইজাকের সম্পর্কে খারাপ মন্তব্য করতে থাকে। এরপর আইজাক নিজে তার কম্পিউটারের মাধ্যমে সেই সব মানুষদের খোঁজ করতে শুরু করে দেয় যারা দাবি করেছে যে তারাও এলিয়েনদেরকে দেখেছে। এইসব খুঁজতে গিয়ে কিছুক্ষণের মধ্যে তার একটা লেখার উপরে চোখ পড়ে। সেখানে সেই সব কিছু লেখা ছিল যেগুলো সেদিন পাহাড়ে আইজাকের সাথে ঘটেছিল। পুরো ঘটনাটা একেবারে একই। এটা যে লিখেছে তার নাম সারা। সে সারাকে মেসেজ দিয়ে একটা কফি শপে দেখা করার জন্য বলে। সারা আইজাককে কার্লের সাথে ঘটা ঘটনাগুলো জানায়, যেগুলো আমরা এই গল্পের শুরুতে দেখেছি। কিন্তু সারা এর থেকে বেশি কিছু বলতে পারে না, কারণ এর থেকে বেশি কিছু তার জানা নাই। আইজাক তাকে তার ফোন নাম্বারটা দিয়ে আসে আর বলে আসে যদি সে আরো কিছু জানাতে পারে যেন সাথে সাথে তাকে জানিয়ে দেয়। এরপর সে বাড়িতে এসে সেই এলিয়েনের ভিডিওগুলো একটা টেপ তৈরি করে আর তাতে সে সমস্ত লোকদের অ্যাড্রেস নোট করে রাখে যারা কোনো না কোনো সময় এলিয়েনদের মুখোমুখি হয়েছিল। তখনই হঠাৎ করে তার ফোনে সারার কল আসে। সে তাকে কার্লের সম্পর্কে আরো কিছু কথা খুলে বলে, কিন্তু এখনো সম্পূর্ণ তথ্য সে জানতে পারেনি। এরপর যখন আইজাক সেই টিপটাকে পোস্ট বক্সে ভরতে যায় তখন তার একজন লোকের সাথে দেখা হয়। লোকটা তখন তাকে বলে, আমি তোমার সম্পর্কে একটা আর্টিকেল লিখতে চাই, কারণ তোমার কথাগুলো আমার সত্য মনে হয়েছে। কিন্তু আইজাক তাকে নিষেধ করে দেয়। তখন সেই লোকটা আইজাককে তার ভিজিটিং কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আইজাক যখন বাড়িতে ফিরে আসে তখন সে টিভি চালিয়ে দেখে একজন রিপোর্টার এখনো তার সম্পর্কে খারাপ ধরনের কথা বলে চলেছে। তাই সে এবার তার চিন্তা ভাবনা বদলে ফেলে আর সেই ভদ্রলোকের সাথেই তার অফিসে দেখা করার জন্য চলে যায়। এরপর সেই অফিসে ওই ভদ্রলোকটা তাকে লাই ডিটেক্টর মেশিন পাস করার কথা বলে আর তার হাতে ভিন্ন রকমের ক্লিপ আটকে দেয়। এরপর তাকে প্রশ্ন করতে শুরু করে। সে তাকে প্রশ্ন করে, তুমি কি সত্যি এলিয়েন দেখেছো? সেদিনের ঘটনাগুলো কি সত্যি? ভিডিওটা কি রিয়েল? এগুলো শুনে সে লোকটাকে সেদিনকার সব ঘটনা খুলে বলে আর সে লাই ডিটেক্টর মেশিনে পাশ করে যায়। ঠিক তখনই গল্পের কাহিনী অন্যদিকে মোড় নেয়। সে ভদ্রলোক তাকে সেখানে রেখে হঠাৎ করে উঠে চলে যায়। এরপর দুজন অফিসার সেই রুমে আসে আর আইজাককে ধরে নিয়ে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই দুইজন অ্যান্ড্রয়েড আইজাককে ধরে নিয়ে একটা রুমে আটকে রাখে। অন্যদিকে সারাকেও অন্য একটা রুমে আটকে রাখা হয়। এরপর আইজাকের রুমে থাকা স্ক্রিনটা অন হয়ে যায়। সেই স্ক্রিনে এজেন্ট গ্রেভ নামের একটা লোক বলে, আমাদের তোমার ইনফরমেশনের প্রয়োজন। সেই ইনফরমেশন আমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। এরপর গ্রেভ আইজাকের রুমে একটা ডিভাইস লাগিয়ে দেয় আর আইজাককে সেই ডিভাইসে ফোকাস করতে বলে, কারণ গ্রেভ জানে যারা একবার এলিয়েনের দেখা পায় তাদের মধ্যে একটা অদ্ভুত ধরনের শক্তি চলে আসে। তাই তারা আইজাকের পাওয়ারটা পরীক্ষা করার জন্য ওই ডিভাইসটা লাগিয়েছে। কিন্তু আইজাক সেই ডিভাইসে কোনো ফোকাস করে না, যার কারণে গ্রেভ কিছুই বুঝতে পারে না যে আইজাকের কাছে কোনো পাওয়ার আছে কিনা। এরপর আইজাক তাদেরকে জিজ্ঞাসা করে, আমাদেরকে কোথায় নিয়ে এসেছো? কিন্তু গ্রেভ তার কথার কোনো উত্তর দেয় না। উল্টো সে কার্লের ব্যাপারে তার কাছে জিজ্ঞেস করে যে কার্ল কোথায় আছে। এদিকে আইজাক বুঝতে পারে এই জায়গাটা তাদের জন্য ঠিক জায়গা নয়। তাই সে সেখান থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর সেখানে থাকা অ্যান্ড্রয়েড দুটোকে শেষ করে সারাকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু সেখান থেকে বের হয়ে তার অবাক হয়ে যায়, কারণ গ্রেভ তাদেরকে অন্য একটা শহরে আটকে রেখেছে। এরপর তারা সেখান থেকে পালিয়ে একটা ক্যাফেতে এসে পৌঁছায়।
আইজাক সেখানে থাকে একটা মহিলাকে জিজ্ঞাসা করে আশেপাশে কোনো কম্পিউটার আছে কিনা। তখন সেই মহিলাটা তাকে জেড নামের একজন হ্যাকারের নাম্বার দেয়। এই লোকটা অনেক বড় বড় এজেন্সি হ্যাক করে রেখেছে। এরপরে আইজাক আর সারা জেডের কাছে যায়। তারা সেখানে গিয়ে জেডকে সব কথা বলে দেয়। কিছুক্ষণ পর দুইজন অ্যান্ড্রয়েড তাদের পিছু করতে করতে সেখানে পৌঁছে যায়, যে কারণে জেড তাদেরকে তার সিক্রেট জায়গায় নিয়ে যায়। এখান থেকে তারা খুব সহজেই কার্লকে খুঁজে তার কাছে যেতে পারবে। আইজাক জেডকে সমস্ত কথা বলে আর সেই সাথে সাথে সে তার এজেন্সির কম্পিউটারে হ্যাক করতে বলে। আর কালকেও সে সিগন্যাল পাঠায়। এখানে একটা কথা বলে রাখি, গল্পের শুরুতে যে সিগন্যালটা আইজাক পেয়েছিল সেটা আসলে এলিয়েনরা পাঠিয়েছিল, আর সেই সিগন্যালটা কাল এখন অডিওতে কনভার্ট করে, যার কারণে সে বুঝতে পারে এলিয়েনরা আবারও খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসতে চলেছে। এরপর কাল আইজাককে এজেন্ট গ্রেভের কাছ থেকে সাবধানে থাকতে বলে। এরপর জেড আবার কার্লের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কার্ল তার সমস্ত সার্ভার ডাউন করে রাখে, যার কারণে তারা তার সাথে যোগাযোগ করতে পারে না। আইজাক কার্লের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ কার্লই একমাত্র ব্যক্তি যার সাহায্য নিয়ে আইজাক আর সারা এজেন্ট গ্রেভের হাত থেকে বাঁচতে পারবে। এরপর তারা তিনজন মিলে কার্লের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যেহেতু কার্ল অনেক দূরে থাকে তাই তাদের অনেকগুলো ট্রান্সপোর্ট বদলাতে হয়। তারা যখন ট্রেনে যাতায়াত করছিল তখন দুইজন অ্যান্ড্রয়েড তাদের কাছে পৌঁছে যায়। এটা দেখতে পেয়ে আইজাক আর সারা ট্রেনের ছাদে পৌঁছে যায়। অ্যান্ড্রয়েড দুটো সেখানে চলে যায়, কিন্তু ব্যালেন্স ঠিক না রাখতে পেরে একটা অ্যান্ড্রয়েড সেখান থেকে পড়ে যায়, আর অন্য একটা অ্যান্ড্রয়েডকে জেড লাথি মেরে ট্রেন থেকে ফেলে দেয়। এরপর অনেক বাধা পেরিয়ে শেষমেশ তারা কার্লের কাছে পৌঁছে যায়, আর কার্ল তাদের উপর একটা ডিভাইস প্রয়োগ করে, কারণ যখন আইজাকের সাথে দেখা হয় তখন এলিয়েনরা তার হাতে একটা ট্র্যাকিং ডিভাইস ঢুকিয়ে দিয়েছিল, আর এজন্যই এজেন্ট গ্রেভ তাদের লোকেশন ট্র্যাক করতে পেরে তাদের পিছু করতে পারছে। কিন্তু কার্ল সেই ডিভাইসটাকে বন্ধ করে দেয়, আর তাই আইজাকের লাস্ট লোকেশন কার্লের বাসা পর্যন্তই দেখায়। এরপর কার্ল তাদের সবাইকে তার বাড়িতে নিয়ে আসে। এরপর সে আইজাককে বলে, আমাকেও গ্রেভ ধরে নিয়েছিল, কোনো মতে আমি তার কাছ থেকে বেঁচে ফিরেছি। এখানে এসে আমি একটা মেশিন তৈরি করতে শুরু করি, যার ফলে আমি এলিয়েনের সিগন্যালকে অডিওতে কনভার্ট করতে পারি। এরপর অনেক দিন কেটে যায়, শেষ পর্যন্ত সেই দিনটা চলে আসে যখন এলিয়েনদের আবারও পৃথিবীতে ফিরে আসার সময় হয়। একদিন আইজাক আর সারা ঘরে বসেছিল, ঠিক তখনই আইজাক কিছু ভাইব্রেশন বুঝতে পারে। সে বুঝতে পেরে যায় এলিয়েনরা চলে এসেছে, তাই সে এলিয়েনদের খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ খোঁজার পর সে এলিয়েনদের পেয়ে যায়। এরপরে আমরা এলিয়েন সহ সবাইকে দেখতে পাই, তারা সবাই কার্লের বাড়িতে বসে আছে, আর এলিয়েনের কথা বোঝার জন্য কার্ল তার ডিভাইসটা অন করে। তখন মানুষ আর এলিয়েনদের মধ্যে কথোপকথন শুরু হয়। তাদের কথাবার্তা চলাকালীন সময়ে আইজাক এলিয়েনকে জিজ্ঞাসা করে, তোমরা কেন এরকম করছো? তখন এলিয়েন একটা ভিশন দেখায় যেখানে জেসাস রয়েছে, আর তারপর এলিয়েন তাদেরকে বলে আমি জেসাসের সম্পর্কে জানতে চাই। এরপর দেখা যায় এলিয়েন সারার হাত থেকে সেই ডিভাইসটা বের করে। আসলে এলিয়েনদের সাথে যাদেরই দেখা হয় এলিয়েনরা তাদের হাতে একটা ডিভাইস সেট করে দেয়। তো যাই হোক, আর যখনই সে সারার হাত থেকে ডিভাইসটা বের করতে যায় তখনই গ্রেভ তার টিমকে নিয়ে কার্লের বাড়িতে চলে আসে। এরপর কার্ল একটা বন্দুক নিয়ে বাইরে বের হয়ে আসে। তখন গ্রেভ তাকে তার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করে, যার উত্তরে কার্ল তাকে জানায় সে এসবের কিছুই জানে না। আসলে গল্পের শুরুতে কার্লের সামনে যে গাড়িটা শূন্যে উড়ে গিয়েছিল সেটার ভিতরে আর কেউ নয়, বরং গ্রেভের বাবা ছিল। শুধুমাত্র তার বাবার খোঁজ পাওয়ার জন্যই এদের সবার পেছনে পড়ে আছে। সেদিনের পর থেকে সে তার বাবার আর কোনো খোঁজ পায় না। যেহেতু সে কার্ল তার বাবার কোনো খোঁজ পায় না, তাই গ্রেভ তাকে মেরে ফেলে, আর সারা বাইরে বের হয়ে আসলে সে সারাকেও মেরে ফেলে। এরপর গ্রেভ আইজাককেও বাইরে ডাকে। এরই মধ্যে এলিয়েন আইজাকের হাত থেকে ডিভাইসটা বের করে দেয় আর তার ফোকাসকে কাজে লাগাতে বলে, আর এই কথা বলে এলিয়েন সেখান থেকে চলে যায়। অন্যদিকে গ্রেভ তাদের উপর ফায়ার করতে শুরু করে। এদিকে আইজাক তার পাওয়ারকে কাজে লাগিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে যেন গ্রেভ আর তার টিমের মনে হয় সেখানে আর কেউ নেই। এদিকে জেডও গ্রেভ আর তার টিমকে দেখতে পায় না। এরপর দেখা যায় সেই এলিয়েনটা কার্ল আর সারার কাছে আসে আর তাদেরকে বাঁচিয়ে তোলে। এরপর এলিয়েন তাদেরকে একটা অন্য জায়গায় পৌঁছে দেয় যেন আর গ্রেভ আর তাদেরকে বিরক্ত করতে না পারে। এর 6 মাস পরের কথা, আমরা দেখতে পাই আইজাক আর সারার মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ তৈরি হয়েছে। অন্যদিকে জেড আর কার্ল মিলে একটা সিক্রেট এজেন্সি তৈরি করে, কিন্তু গল্পের কোথাও আমরা এটা দেখতে পারি না যে গ্রেভের বাবার সাথে আসলে কি হয়েছিল। হয়তো এই মুভির দ্বিতীয় পার্টে আমরা এটা জানলেও জানতে পারি। এই মুভির দ্বিতীয় পার্ট এখনো রিলিজ হয়নি। আপনাদের যদি মুভিটা ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন।
আমরা মুভিটার দ্বিতীয় পার্ট রিলিজ হওয়া মাত্রই আপনাদের সামনে সেটার এক্সপ্লানেশন ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো খুব দ্রুত নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর সব সময়ের মতো আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।